বারবার যখন একটার পর একটা ভুল, তারপরে নতুন করে আরেকজন সায়েন্টিস্ট এলেন যার নাম হচ্ছে সোমারফিল্ড। উনি কি বলছেন, your concept হলো প্ল্যানেটারি মোশন, অর্থাৎ সৌরজগৎকে দেখে। সৌরজগতে সূর্য কেন্দ্রে রয়েছে, আর বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। এটা ছিল প্ল্যানেটারি মোশন বা সৌরজগৎ। সেখান থেকে কনসেপ্ট এলো যে পরমাণুতে ইলেকট্রনগুলি এইরকম বৃত্তাকার, তার সঙ্গে সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। আমরা যখন বর্ণালী দেখি, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা কক্ষপথ। কোন একটি ইলেকট্রন এখান থেকে যদি জাম্প করে এখানে আসে, সর্বদা ডেল্টা ই সেম হবে, স্বাভাবিক কথা, ডেল্টা ই ফিক্সড হবে, যেহেতু এদের মধ্যে শক্তির পার্থক্য সর্বদা সেম। যদি শক্তির পার্থক্য সেম হয়, তাহলে আমরা জানি ই ইকুয়াল টু বা ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। আবার 8 ইনটু সি বাই ল্যাম্ডা, আবার 1 বাই ল্যাম্ডা, এটা বলতে পারি, যেহেতু 8 আর সি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টার্মকে উঠিয়ে আর একটা সমান চিহ্ন উঠিয়ে মাঝখানে আমি সমানুপাতের চিহ্ন নিয়ে আসি, তাহলে 1 বাই ল্যাম্ডা। ল্যাম্ডা 1 হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যদি সর্বদা ডেল্টা ই ফিক্সড হয়, তাহলে ল্যাম্ডাও ফিক্সড হবে। বাট বাস্তবে কি দেখলাম, যে কোন একটি ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসছে, তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে একটি কি পেলাম, বর্ণালী পেলাম। তাহলে কনফিউজিং পেলাম, ক্লিয়ার করি ব্যাপারটা। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। দুটো কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য সেম, মিন্স ডেল্টা ই সেম। আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ, এখান থেকে ই সমানুপাতিক 1 বাই ল্যাম্ডা। যদি ডেল্টা ই ফিক্সড হয়, ল্যাম্ডা ফিক্সড হবে, তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড হবে, এবং বর্ণালী সর্বদা একটা পাবো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সেম। এটা হওয়া উচিত। বাট বাস্তবে কি পেলাম, বাস্তবে পেলাম যে অনেকগুলো লাইন যার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা। এই ঘটনা কি প্রমাণ করছে, যে আমরা যেটাকে একটা লাইন ভেবেছি সেটা হচ্ছে অনেকগুলো লাইনের মিশ্রণ, আর অনেকগুলো লাইন মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ডিফারেন্ট। একথা প্রমাণ করছে যে তাদের মধ্যে শক্তির পার্থক্য সেম নয়, যেহেতু ল্যাম্ডা সেম নয়। এখান থেকে বিজ্ঞানী সোমারফিল্ড বলল যে এই কক্ষের মধ্যে আরো তাহলে কোন কক্ষ রয়েছে, যার নাম দিল উপকক্ষ। এটা সর্বপ্রথম বিজ্ঞানী সোমারফিল্ডের বলছে। তাহলে সোমারফিল্ডের তাহলে তত্ত্বটি কি? সোমারফিল্ডের মতে পরমাণুতে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। সোমারফিল্ডের মতে পরমাণুতে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এবং নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস কোথায় থাকবে? এবং নিউক্লিয়াস ফোকাসে অবস্থান করে। যেটা থিওরি লিখেছি সেটাকে যদি ছবির আকারে দেখাই,
তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর ইলেকট্রন হচ্ছে এগুলো আবর্তন করছে। এগুলো হচ্ছে ইলেকট্রন। হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ তাহলে বিভিন্ন বৃত্তাকার ও বৃত্তাকার অক্ষতে আবর্তন করছে। ওকে, এখানে কোন একটি পরমাণু যদি হয়, এটা যদি একটি পরমাণু হয়, এটা নিউক্লিয়াস, তাহলে এখানে ইলেকট্রন অবস্থান নির্ণয় করার জন্য একটি মাত্র প্যারামিটার দরকার। কিভাবে? এটা নিউক্লিয়াস। ইলেকট্রন সর্বদা কিন্তু যে ব্যাসার্ধ আছে সেটা কিন্তু ফিক্সড। তাহলে কি চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে? ইলেকট্রন এভাবে ঘুরছে, প্রতি মুহূর্তে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, অবস্থান চেঞ্জ হচ্ছে, তাহলে আর কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ কি হচ্ছে? তার কোণ। সেই জন্য ইলেকট্রন অবস্থান নির্ণয় করার জন্য একটি মাত্র প্যারামিটারের প্রয়োজন। কার কথা বলে? বিজ্ঞানী বোর। কেন? কারণ বিজ্ঞানী বোরের মধ্যে আকার কেমন? কক্ষপথে বৃত্তাকার। তাহলে বিজ্ঞানী বোরের মধ্যে ইলেকট্রন এর অবস্থান নির্ণয় করার জন্য একটি মাত্র প্যারামিটার এর প্রয়োজন। আর সেটা কি? সেটা হচ্ছে কোণ। সেই জন্য এটার নাম দিল থিটা বা ফাই। তাই বিজ্ঞানী বোর একটি কোয়ান্টাম সংখ্যার উদ্ভব করেন বা তৈরি করেন যার নাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা হলো বিজ্ঞানী বোর। আবার বলছি, বিজ্ঞানী বোর বলেছিল যে নিউক্লিয়াস মাঝখানে আছে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার এবং বৃত্তাকার কক্ষপথে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এটা হলো বিজ্ঞানী বোরের কনসেপ্ট। সেই অনুযায়ী ইলেকট্রনের শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? কোণ। প্রতি মুহূর্তে অবস্থান কি রাখছে? সেম থাকছে। রেডিয়াস কি রাখছে? সর্বদা সেম থাকছে। সেই জন্য ইলেকট্রন অবস্থান নির্ণয় করার জন্য বিজ্ঞানী বোরের মধ্যে একটি মাত্র কোয়ান্টাম সংখ্যা দরকার, আর যার নাম দিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বাট যখন সমারফিল্ডের মতে কক্ষপথ কেমন হবে? বৃত্তাকার হবে এবং অবৃত্তাকার হবে। যদি কোথাও উপবৃত্তাকার হয়, তাহলে মাঝখানে এটা নিউক্লিয়াস, ইলেকট্রন এভাবে ঘুরছে। তাহলে ইলেকট্রন যখন ঘুরছে এইরকম ভাবে, তাহলে ইলেকট্রনের দুটো জিনিস চেঞ্জ হচ্ছে। আমি এই কক্ষপথটাতে আগে দেখাচ্ছি। এক, যখন ইলেকট্রন এখানে থাকছে আর একটা এখানে, এখানে যখন ছিল যে অ্যাঙ্গেল ছিল, যখন এখানে এসছে অ্যাঙ্গেল কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তার মানে কোণ চেঞ্জ হবে। সেকেন্ড, আগে যতটা রেডিয়াস ছিল, যতটা দৈর্ঘ্য ছিল, এখন রেডিয়াস কি হয়েছে? বড় হোক ছোট হোক সেটা পরের কথা, চেঞ্জ হয়েছে। তারপরে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য দুটো রাশির মান প্রয়োজন। একটা হচ্ছে তার দৈর্ঘ্য রেডিয়াস, আর একটা হচ্ছে তার
কোণ। তাহলে বিজ্ঞানী সমান ফিল্ডের মধ্যে, সমান ফিল্ডের তত্ত্ব কিন্তু হয়ে গেছে। তত্ত্ব কতটুকু? এতটুকু। কি তত্ত্বটা আবার রিক্যাপ করছি, যে বিজ্ঞানী সমান ফিল্ডের মধ্যে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার ও বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং নিউক্লিয়াস তার ফোকাসে অবস্থান করে। এতটুকু হলো বিজ্ঞানীর সমান ফিল্ডের তত্ত্ব। এই কি করছি, এটি তার অ্যাপ্লিকেশন করছি। উনি যে তত্ত্বটা দিল তার রেজাল্ট কি হলো? বিজ্ঞানীর সমান ফিল্ডের মধ্যে বিজ্ঞানী সমান ফিল্ড এর মধ্যে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য দুটি রাশির প্রয়োজন। সেটা কি? একটা হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস, আর একটা হচ্ছে তাই তাহলে দুটো কোয়ান্টাম সংখ্যা, আগে করা ছিল একটি কোয়ান্টাম সংখ্যা, তাহলে নতুন করে আরেকটা কি তৈরি করতে হবে। তাই তিনি আরেকটি নতুন কোয়ান্টাম সংখ্যার উদ্ভব করেন, যার নাম গৌণ কোয়ান্টাম সংখ্যা। যাকে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নম্বর। একে প্রকাশ করা হয় স্মল এল। তাহলে বিজ্ঞানী বলে একটা কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করলো, পরে বলবো কোয়ান্টাম সংখ্যাগুলো কি, এদের কাজ কি, এদের থেকে কি জানতে পারবো না পরে ডিসকাস করবো। বাট এখন যেটা বলার জায়গা সেটা হচ্ছে বিজ্ঞানী বোরের মতে একটি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন অবস্থা নির্ণয় করা যায়। তাই তিনি একটিতে সন্তুষ্ট ছিল, যার নাম দিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। বিজ্ঞানী সমান ফিল্ড এসে বলছে যে না, ইলেকট্রন অবস্থা নির্ণয় করার জন্য দুটো প্যারামিটারের প্রয়োজন হয়। তাহলে একটা ছিল, একটা প্রয়োজন হবে, তাই আরেকটা তিনি আবিষ্কার করলো, যার নাম হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি বোরের থিওরির মতো, বোরের থিওরি অনুযায়ী কি জানি, ই n ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 a স্কয়ার a স্কয়ার। তাহলে এখানে n যে কক্ষপথ, n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, সেই কক্ষপথ সংখ্যায় শুধু কি চেঞ্জ হতো? কোণ। তাহলে আমি লিখতে পারি বোরের মধ্যে em ইকুয়াল টু মাইনাস, এটা কিন্তু বোরেরই, আলাদা করে লিখছি তাই 2 পাই স্কয়ার বাই কি চেঞ্জ হচ্ছে শুধুমাত্র কোণ, তাই n ফাই বা n থিটা স্কয়ার h স্কয়ার। আমি এটাকে ফাই করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, থিটা ভুল নয় কিন্তু, n ফাই h স্কয়ার। যদি এটা সমান ফিল্ড করে দিই, সমান ফিল্ড, তাহলে সমান ফিল্ড কি বলছে যে দুটো মান চেঞ্জ হবে, একটা r আর একটা ফাই। তাহলে লিখতে পারি মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার ইনটু 4 বাই n r প্লাস n ফাই স্কয়ার h স্কয়ার। তাহলে এটা কার অনুযায়ী সমান ফিল্ড হবে। কেন দুটো হলো? কারণ উনি বললো r ও চেঞ্জ হবে, ফাই ও চেঞ্জ হবে। ইনি একটা কেন? কারণ উনি বললো শুধুমাত্র কোণ চেঞ্জ হবে। কিসের জন্য এরকম হলো? কারণ ইনি ধরেছিল বৃত্তাকার, এই জন্য বৃত্তাকার। দ্যাটস অল। এরও কিছু ত্রুটি থেকে গেল। তাই সমান ফিল্ডে
নাম্বার 1 যে ত্রুটি ছিল বোরের সেম ত্রুটি হলো সমারফিল্ডের। কি সমারফিল্ডের তত্ত্বটি একটি মাত্র বা মনো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যাদের একটি ইলেকট্রন আছে, এবার একটি ইলেকট্রন মানে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এরকম না, কোনো একটি আয়ন যদি 5টা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন পড়ে থাকে, তখন সে ফলো করবে। যেমন বেরিলিয়াম, এ যদি 3+ হয়ে যায় তাহলে পড়ে আছে একটি ইলেকট্রন হাইড্রোজেনের মতো, তাহলে ফলো করবে। সেকেন্ড ত্রুটি হলো বিজ্ঞানী হাইজেনবার্গ। বিজ্ঞানী হাইজেনবার্গ বলল একই সঙ্গে অবস্থান আর একই সঙ্গে ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়, বাট বিজ্ঞানী সমারফিল্ডের মতে তাই হলো মানে বিজ্ঞানী বোরের যা রেডিয়াস, বিজ্ঞানী বোরের যা ভেলোসিটি, সমারফিল্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, ওটা ইনি মেনে নিলেন, শুধুমাত্র এই জায়গাগুলো ঠিক করেন। তাহলে উনি হাইজেনবার্গের তত্ত্ব দিয়েছিল একই সঙ্গে ভরবেগ আর অবস্থান নির্ণয় করা সম্ভব নয়, বিজ্ঞানী সমারফিল্ড তার কোনো অ্যান্সার দিতে পারবে না। এগুলো হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ডের তত্ত্ব। তাহলে এরপরে শুরু করবো নেক্সট, এখান থেকে সমারফিল্ডের তত্ত্ব থেকে নেক্সট এখান থেকে শুরু করবো। ওকে।